তৃতীয় সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, মাত্র আর কিছু সময় পরেই তোমরা দিতে চলেছো তোমাদের ভূগোল বিষয়ের পরীক্ষা। আর সেই পরীক্ষার জন্যই একদম লাস্ট মিনিট প্রিপারেশন হিসেবে তোমাদের জন্য ছোট্টই উপস্থাপনা নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদেরকে ওয়ান শট পাঞ্চ হিসেবে কতগুলো প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিছু বলে দেবো। অবশ্যই দেখে নাও, বুঝে নাও। এই প্রশ্নগুলোর উপর কিন্তু জোর তোমাকে অতি অবশ্যই দিতে হবে, একেবারেই সময় নষ্ট নয়। চলো দেখে নাও। দেখো, প্রথমেই যে প্রশ্নের কথা বলেছি সেটা হচ্ছে ওয়েগনার বর্ণিত প্যানজিয়ার উত্তর অংশ। ওয়েগনার বর্ণিত প্যানজিয়ার উত্তর অংশের নাম হচ্ছে লরেশিয়া। তার দক্ষিণ অংশের নামটাও তোমাকে অবশ্যই জেনে রাখতে হবে, সেটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। ঠিক তেমনি পরের প্রশ্ন বলেছি প্যানজিয়া কি জিনিস। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ। প্যানজিয়া কি, প্যানথালাসা কি। তাহলে প্যানজিয়া হচ্ছে কি অতিকায় মহাদেশ, এবং কিভাবে সেটা মনে রাখবে সেই ট্রিক্সটাও তোমাদের আমি বলেছিলাম। আর যেটা সমগ্র মহাসাগর নিয়ে যেটা তৈরি সেটা ছিল প্যানথালাসা। সেখানে তোমাদের বলেছিলাম মহাদেশ এটা 4টে বর্ণ নিয়ে তৈরি। প্যানজিয়া কথাটাও দেখো 4টে বর্ণ নিয়ে। এইভাবে তোমরা মনে রাখো, কারণ অনেক স্টুডেন্টকে দেখেছি এই জায়গাটা তোমরা গুলিয়ে ফেলো। আর প্যানথালার সাথে দেখো সা আছে, আর মহাসাগরেও সা আছে। এইভাবে মনে রাখতে পারো। বা প্যানথালাসা এবং মহাসাগর দুটোতেই কিন্তু 5টা করে বর্ণের সমন্বয় রয়েছে, তো সেইভাবেও মনে রাখতে পারো। এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, বিভিন্ন সেটে এটা পাওয়া গেছে, তাই এই অংশটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে লরেশিয়ার কথা বলছিলাম, এই লরেশিয়া ভেঙে কি তৈরি হয়? তৈরি হয়েছিল ইউরেশিয়া। এইরকমই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো, দ্য ল্যান্ড অফ ফিয়ার্ড, এটা কাকে বলা হচ্ছে না? নরওয়েকে। নরওয়েকে বলা হয়ে থাকে দ্য ল্যান্ড অফ ফিয়ার্ড। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মাথায় রাখো। নেক্সট যেটা বলেছি দেখো, ফগ ও মিস্টের মূল পার্থক্য কি? ফগ মানে কুয়াশা, মিস্ট মানে কুজ্ঝটিকা। এর মধ্যে মূল যে পার্থক্যটা সেটা মূলত হচ্ছে দৃশ্যমানতা, দেখার দিকের যে পার্থক্য, সেটাই হচ্ছে এদের মূল পার্থক্য। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি। প্রত্যেকে জানো, কিন্তু তাও বলবো এই অংশটার উপর জোর দিতে হবে, কারণ এখান থেকে বহুবার প্রশ্ন এসেছে। সেটা স্তম্ভ মেলানোতে এসে থাকতে পারে, তোমার ব্যাখ্যা বিবৃতিতে থাকতে পারে, আবার তোমার এরকম ওয়ান লাইনার হিসেবেও কিন্তু থাকতে পারে। তাহলে কি হলো বাস্কেট অফ এগ টোপোগ্রাফি? অবশ্যই ড্রামলিন। এইখানে তোমরা হিমবাহ সৃষ্ট সমস্ত যে ভূমিরূপ, সেটা ক্ষয়জাত, সঞ্চয়জাত, সমস্তগুলো দেখে রাখবে। এখান থেকে কিন্তু অনেক সময় ডায়াগ্রাম বেসড কোশ্চেনও আসার সম্ভাবনা থেকে যায়। একটা ছবি হয়তো দিয়ে দিল, সেখানে কোনো একটা জায়গায় জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিল বা চিহ্নিত করলো যে এটা কোন অংশ, এবার 4টে অপশন দিয়ে দিল, সেখান থেকে তোমাকে উত্তরটা করতে হবে। তাই ডায়াগ্রামটার উপরে অবশ্যই তোমাকে জোর দিতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে অপারেশন ফ্লাড কর্মসূচি কিসের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে শ্বেত বিপ্লবের সঙ্গে। অপারেশন ফ্লাড, এই প্রশ্নটা বিভিন্ন মডেল সেটে কিন্তু বহুবার পাওয়া গেছে। সেটা পারুল টার্গেট হোক, বা এবিটি টেস্ট পেপার হোক, বা রায় মার্টিন হোক, বা টেক্সট বইয়ে যে অনুশীলনী রয়েছে সেখানে তো রয়েছে। সুতরাং এটার উপরেও কিন্তু তোমাকে জোর দিতে হবে। নেক্সট গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে দেখো আমি এখানে করেছি ব্রেন ড্রেন আর ব্রেন গেন। এই দুটো অংশ তোমাকে বুঝতে হবে। ব্রেন ড্রেন মানে হচ্ছে উন্নয়নশীল দেশ বা প্রায় অনুন্নত দেশ, সেখান থেকে যখন কোনো উন্নত মস্তিষ্ক অন্য দেশে চলে যায় তাদের ক্ষেত্রে, মানে যেখান থেকে চলে গেল তাদের ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে ব্রেন ড্রেন, ড্রেন হয়ে গেল। আর যারা পেলো, মানে যেখানে চলে গেল ওই উন্নত মস্তিষ্ক, তারা তো পেলো, গেন করলো, অর্জন করলো, তাই তাদের ক্ষেত্রে কিন্তু হবে এটা ব্রেন গেন। তাই তুমি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে পড়বে, প্রশ্নে কি বলা হয়েছে তোমাকে কিন্তু বুঝতেই হবে। ভূগোল প্রশ্ন তোমাদের যেমনই আসুক না কেন, কিছু তো কঠিন প্রশ্ন থাকবেই, তার মানে সবই কঠিন থাকবে এমন নয়, কিন্তু প্রশ্নটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ বাচক বলেছে না না বাচক দিয়ে প্রশ্নটা করেছে, কি জানতে চেয়েছে সেটা কিন্তু বুঝতে হবে। তাই ব্রেন ড্রেন, ব্রেন গেইন কি জিনিস সেটা তোমাদের বলে দিলাম। নেক্সট বলেছি বসতির প্যাটার্ন। এখান থেকে একটা প্রশ্ন তো থাকছে, সেটা বিভিন্ন রকম হতে পারে, রৈখিক, গোষ্ঠীবদ্ধ, বিক্ষিপ্ত, দণ্ডাকৃতি, এরকম তো বলতেই পারে। বা তোমার আরও যে সমস্ত প্যাটার্নগুলো রয়েছে, নক্ষত্রাকৃতির বসতির কথা বলতে পারে, সেখানে হ্যামলেট কি জিনিস এটা বলতে পারে, বা তোমাকে কোথায় টি আকারের, কোথায় ওয়াই আকারের, কোথায় তোমার এল আকারের, এই ধরনের কিন্তু একটা প্রশ্ন এখান থেকে আসছেই, তোমরা এটা ধরে নিতে পারো। তাই বসতির এই পোর্শনটা তোমাকে দেখতেই হবে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন শ্রেণীর শহর। বিভিন্ন শ্রেণীর শহর বলতে আমি কি বোঝাতে চেয়েছি? বিভিন্ন শ্রেণীর শহর মানে কোনটা ধর্মীয় শহর, কোনটা প্রশাসনিক শহর, বা কোনটা ঐতিহাসিক শহর, এই ধরনের তোমাকে একটুখানি বুঝে যেতে হবে কোনটাকে কোন শহর বলা হচ্ছে। মানে হয়তো কিছু উদাহরণ দিয়ে দিল একটা স্তম্ভের দিকে, আর একদিকে হয়তো তোমাকে সেখানে বলে দিল এরকম ধর্মীয়, প্রশাসনিক, ঐতিহাসিক এরকম কিছু বলে দিল, তাহলে তোমাকে কোনটা কোন শ্রেণীর সেরকম কিছু উদাহরণ করে যেতে হবে, তাহলে এই প্রশ্নটা তুমি অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে। নেক্সট বলেছি চিরাচরিত অথচ দূষণহীন শক্তি।
চিরাচরিত শক্তি সম্পদ কিন্তু পরিবেশ দূষণ ঘটায় না এমন একটা শক্তি সম্পদ হচ্ছে জলবিদ্যুৎ শক্তি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে খেয়াল করো। এর পরের প্রশ্ন বলেছি ট্রাক ফার্মিং কথাটি যুক্ত কিসের সঙ্গে? উদ্যান কৃষির সঙ্গে। ট্রাক ফার্মিং, শহরে যখন শহরবাসীর চাহিদার খাদ্যের চাহিদা মেটানোর জন্য ট্রাকে করে করে সবজি পরিবহন করে দেওয়া হয় তখন সেই ব্যবস্থাকে বলা হয় থাকে ট্রাক ফার্মিং, এবং এটা উদ্যান কৃষির সঙ্গে যুক্ত এই শব্দটা। এইরকমই গুরুত্বপূর্ণ আরো বেশ কিছু প্রশ্নের কথা বলবো, তবে তোমাদের শুধু শেষ মুহূর্তে এটাই বলবো যে একেবারে নার্ভাস হলে কিন্তু চলবে না। প্রশ্ন তোমাদের লেখার মতো থাকবে, তবে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে, প্রশ্নে কি বলা হয়েছে সেটা কিন্তু বুঝে নিতে হবে। তোমাদের এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে সমস্ত কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস তো আগেই করে দেওয়া হয়েছিল, ওয়ান লাইনার হিসেবে দেওয়া হয়েছে, এবিটি এর টেস্ট পেপার দেওয়া হয়েছে, রায়মার্টিন দেওয়া হয়েছে, সেখানে পারুল টার্গেট দেওয়া হয়েছে, মানে যাবতীয় যা কিছু করে দেওয়া সম্ভব সবটাই কিন্তু করে দেওয়া হয়েছিল। তোমরাও নিশ্চয়ই প্রস্তুতি খুব ভালো নিয়েছো, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা আমার এবং চ্যানেলের তরফ থেকে থাকলো। দেখে নাও বাকি প্রশ্নগুলো। দেখো এখানে কিছু সূত্রের কথা আমি বলেছি, যেখান থেকে একটা সূত্র আসার সম্ভাবনা কিন্তু ভীষণ প্রবল। আমি এখানে সূত্রগুলো লিখিনি, নিশ্চয়ই তোমরা এটা প্র্যাকটিস করে নিয়েছো। যেমন শস্য প্রবণতার সূত্র, যেমন জনঘনত্বের সূত্র, যেমন স্থিতিশীল জনসংখ্যার সূত্র, এই পোর্শনগুলো তোমাকে কিন্তু লাস্ট মিনিট হিসাবে অবশ্যই দেখতে হবে। আরও একটা ভীষণ ভাইটাল গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দ প্রথম ব্যবহার করেন কে? এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, এই কারণে একটা হচ্ছে ইকোসিস্টেম আর একটা ইকোলজি, এই দুটো কথাকে গুলিয়ে ফেললে চলবে না। তাহলে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দ প্রথম ব্যবহার করেন এটা হচ্ছে ট্যান্সলে। তাহলে খুব ভালো করে মাথায় রাখো, এই প্রশ্নটা কিন্তু বহুবার বিভিন্ন পেজে পাওয়া গেছে, সুতরাং এটার ওপর ভালো করে জোর দিতে হবে, বুঝতে হবে যে ট্যান্সলে হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটা প্রথম ব্যবহার করেন। নেক্সট বলেছি বিভিন্ন বিপ্লবের জনক, এই যে তোমাদের বলা হচ্ছে শ্বেত বিপ্লব, যেটা অপারেশন ফ্লাড বললাম, সেই রকমই আছে সবুজ বিপ্লব রয়েছে, সেই রকমই আছে নীল বিপ্লব। এই সমস্ত বিপ্লবের জনকদের নাম কিন্তু খুব ভালো করে পড়তে হবে, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এবং কোনটা কিসের জন্য বিপ্লব, সবুজ বিপ্লবটা কিসের ক্ষেত্রে হয়েছিল, নীল বিপ্লবটা কিসের ক্ষেত্রে, এবং শ্বেত বিপ্লবটা কিসের? যেমন কৃষির উন্নতির জন্য সবুজ বিপ্লব, নীল বিপ্লব যেটা সেটা হচ্ছে মৎস্যের ক্ষেত্রে, আর শ্বেত বিপ্লব হচ্ছে দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে। এই কথাগুলো কিন্তু ভালো করে বুঝে রাখতে হবে, আর প্রত্যেকটা জনকের নাম অবশ্যই দেখবে। নেক্সট বলেছি WTO চালু হয় কোন সময় চালু হয়েছিল, সেটা দেখো একদম আমি হাইলাইট করে দিচ্ছি, 1 জানুয়ারি 1995। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেই কারণেই হাইলাইট করেছি, 3 স্টার দিয়ে রাখতে পারো। WTOর পুরো নামটাও অবশ্যই জেনে রাখবে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা। তো এরপরে যে গুরুত্বপূর্ণ, এটাই আমি একটু আগে আলোচনা করে দিলাম, ইকোলজি শব্দ প্রথম ব্যবহার করেন কে? এটা হচ্ছে আর্নেস্ট হেকেল। তাহলে দুটো কথা ভালো করে বোঝো, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র এটা ব্যবহার করেন ট্যান্সলে, আর ইকোলজি শব্দটি ব্যবহার করেছিলেন আর্নেস্ট হেকেল। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম, সেটা কি? ল্যাম্বার্ট। এখানে কিন্তু তোমাকে আরো অন্যরকম হিমবাহের কথাও বলতে পারে, তাই এই পোর্শনটা তোমাকে একটু দেখে রাখতে হবে। ওয়ান লাইনারে এই কোশ্চেনগুলো আমি সমস্ত তোমাদের বলেছি, আশা করছি দেখে রেখেছো। এরপরে দেখো উন্নয়নের জীবনরেখা আর ভারতের জীবনরেখা, এই দুটো কিন্তু অনেকেই গুলিয়ে ফেলছো, গুলিয়ে ফেললে একেবারেই চলবে না, ভালো করে বুঝে নাও। উন্নয়নের জীবনরেখা এটা হচ্ছে জলপথকে বলা হয় উন্নয়নের জীবনরেখা, আর ভারতের জীবনরেখা যেটা সেটাকে বলা হচ্ছে রেলপথকে। অবশ্যই এটা ভালো করে মনে রাখো, উন্নয়নের জীবনরেখা এটা জলপথ, আর ভারতের জীবনরেখা এটা হচ্ছে রেলপথ। নেক্সট গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন খাদ্য শৃঙ্খল, বিভিন্ন রকম যে খাদ্য শৃঙ্খল রয়েছে, সেটা হতে পারে চারণভূমির, হতে পারে পুকুরের বা বনভূমির, সেই খাদ্য শৃঙ্খলগুলো তোমাকে একটু জেনে রাখতে হবে, বা কার পরে কোনটা, উৎপাদক থেকে প্রাথমিক খাদক কোনটা হতে পারে, মানে কোন খাদ্য শৃঙ্খলের জন্য কে হতে পারে, সেটা অবশ্যই ভালো করে তোমাকে একটু দেখে রাখতে হবে। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক রয়েছে। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কি জিনিস সেটা তোমাকে একটু জেনে রাখতে হবে। নেক্সট তোমাদের বলেছি বিভিন্ন শক্তি সম্পদ, যে সমস্ত শক্তি সম্পদগুলো রয়েছে, সেটা বায়ু শক্তি হতে পারে, ভূতাপ শক্তি হতে পারে, সমুদ্র তাপ শক্তি হতে পারে, জোয়ার ভাটা শক্তি হতে পারে, এইগুলোর যেটা বৃহৎ কেন্দ্র বা প্রথম কোথায় কোনটা স্থাপিত হয়েছিল, এই জায়গাগুলো কিন্তু তোমাকে ধরতে হবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো অতিরিক্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমাকে আমি বলে দিলাম ওয়ান শট পাঞ্চ হিসাবে, ভীষণ গুরুত্বপূর্ণ জায়গাগুলো অবশ্যই লাস্ট মিনিটে একবার দেখে নাও। প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা।